আর আজকে এখান থেকে শুরু হচ্ছে একটা নতুন বাস জার্নি। প্রত্যেক দিন এই বাস কলকাতার এই করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে ছাড়বে। মোবাইল রাখার জন্য এই মোবাইল হোল্ডারটা রয়েছে। তিয়াশা তার গোপালকে নিয়ে চলেছে বৃন্দাবন। এই হচ্ছে রয় হোটেল। ভাত তো প্রচুর দিয়ে দিয়েছে রে। ঘড়িতে 7টা বাজতে 5 মিনিট। আমরা এখন ধানবাদের ওপর দিয়ে যাচ্ছি। মোটামুটি টেন্টেটিভ কটার সময় আমরা দিল্লি ঢুকব। মহামতি পৃথ্বীজিৎ এখন ধ্যানরত। দিল্লি পৌঁছে হয়তো আরামদায়ক ওয়েদারই হবে। একদম গরম গরম আলুর পরোটা, দই আর চাটনি দিয়ে। ময়ূর আছে রাস্তায়, প্রচুর ময়ূর দেখতে পারবেন আপনারা। প্রচুর ময়ূর। প্রয়াগরাজের পর আমরা যাচ্ছি এখন গঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে। 5টা বাজতে 10 আমরা দিল্লি ঢুকে গেছি। কাশ্মীরি গেট আর খানিকটাই। সুপ্রভাত। আজকে 15ই জুলাই 2026। এই মুহূর্তে আমরা রয়েছি করুণাময়ীর বাস স্ট্যান্ডে, যেখানে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন ফ্লিট অফ বাসেস, রাইট? এই যে এতগুলো বাস দাঁড়িয়ে আছে, সবই শ্যামলী পরিবহনের। আর আজকে এখান থেকে শুরু হচ্ছে একটা নতুন বাস জার্নি, কলকাতা থেকে দিল্লি সরাসরি বাস। আর সেটা চড়েই আমরা যাব দিল্লিতে। আর সেই সব গল্পই থাকবে এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন বাসে ভ্রমণের গল্পে। পুরো শ্যামলীর একটা পুরো ফ্লিট রেডি এখানে। কলকাতা থেকে চালু হচ্ছে বেনারস প্রয়াগরাজ হয়ে দিল্লি বাস যাত্রা সরাসরি, মাঝে কোথাও চেঞ্জ করতে হবে না। এরপর চালু হচ্ছে ব্যাঙ্গালোর অবধি সরাসরি বাস যাত্রা, তিরুপতি হয়ে, আর তিরুপতি হয়ে চেন্নাই অবধিও বাস যাত্রা চালু হচ্ছে। সেই সঙ্গে চালু হচ্ছে কলকাতা থেকে পুরী সরাসরি বাস যাত্রা। প্রত্যেকটা বাস স্লিপার, উইথ টয়লেট, উইথ বায়ো টয়লেট এবং ওয়াইফাই, লাইভ ট্র্যাকিং সিস্টেম সহ সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই প্রত্যেকটা বাস। এখন ঘড়িতে 12টা বেজে 20 মিনিট। আচ্ছা, আজকে উদ্বোধনের জন্য একটু দেরি করে যাত্রা চালু হলো, কিন্তু প্রত্যেক দিন এই বাস কলকাতার এই করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে ছাড়বে সকাল 9টার সময়। আজকে 12টা 20-তে ছাড়লো। মোটামুটিভাবে 23 ঘন্টার জার্নি। আশা করা যায় কালকে আমরা 11টা নাগাদ নতুন দিল্লির কাশ্মীরি গেটে পৌঁছে যাব। একদম নতুন ঝাঁ চকচকে একটা বাস। সবচেয়ে বড় ব্যাপার পৃথ্বীজিৎ, হ্যাঁ, আমরা আগে এই জিনিসটা কখনো পাইনি। সাদা রঙের হ্যাঁ, বিছানা, তাই না? একদম ধপধপে সাদা। মালপত্র রাখার জায়গাগুলো যথেষ্ট বড়। আপনি যদি ব্যাকপ্যাক ট্যুর করেন, এই শিবাজির এই ব্যাগটা যেমন রেখেছে আমাদের এখানে রাখার জন্য যথেষ্ট জায়গা আছে ঠিক। এবং সাংঘাতিক আরামদায়ক, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই আপনার মাথার উপরেই এসির এই ভেন্টগুলো আছে, এখানে লাইট আছে, আর এন্টারটেনমেন্ট স্ক্রিন তো আপনারা সামনে দেখতেই পাচ্ছেন। বিরাট বড় জানলা, আর মাঝে এই দুটো সিটের মাঝে তো এখানে পর্দা রয়েছে, হ্যাঁ, এপাশেও পর্দা রয়েছে। আর আইলের ওপাশটায় হচ্ছে সিঙ্গেল সিট, নিচে এবং ওপরে। আইলের একদিকে হচ্ছে ডাবল বেড, নিচে এবং ওপরে, আরেকদিকে সিঙ্গেল। ব্যাক কভার সাইডটা এটাও কিন্তু খুব সুন্দর। এই যে হেলান দেওয়ার জায়গাটা, যেটা মাথা রাখার জন্য, পিঠ রাখার জন্য, এটাও দারুণ দারুণ। সব মিলিয়ে দারুণ ব্যবস্থা। এখানে একটা চার্জিং পয়েন্টও আছে কিন্তু, এই দেখো। এবং এখানে হেডফোন দিয়ে দেওয়া হয়েছে দুজনের জন্য দুটো। আমারটা এপাশে রয়েছে, আমার চার্জিং পয়েন্ট এপাশে রয়েছে। বাইরে যে গরমটা ছিল, ভেতরে এসে একটু কানটা ঠান্ডা হলো। আচ্ছা, বলে দিই, আমরা তো যাবো দিল্লির কাশ্মীরি গেট, কিন্তু ভায়া বেনারস এবং প্রয়াগরাজ। মানে যারা বারাণসী যেতে চান তারাও এই বাসে করে যেতে পারেন, যারা প্রয়াগরাজ যেতে চান তারাও যেতে পারেন। বেনারস প্রয়াগরাজ হয়ে কাল সকালবেলা ওই 11টা নাগাদ পৌঁছে যাব নতুন দিল্লির কাশ্মীরি গেট। আপনি কত দূর অবধি যাচ্ছেন রমেশবাবু? আমি আজকে টাংলা অবধি যাব, পার্কিং অবধি যাব। আচ্ছা, বাস ছাড়ার সাথে সাথে একটা
জলের বোতল দিয়ে গেল। সারা জার্নিতে 2টো জলের বোতল দেওয়া হবে। এটা ভালো, কেন পথটা তো অনেকটা, কাজে 2টো জলের বোতল তো লাগবেই আর কি। ঠিকই আছে, চিন্তা আমরা ঠিকই করেছেন ওনারা। এই মুহূর্তে আমরা চিত্তরঞ্জন এভিনিউর ওপর দিয়ে যাচ্ছি, বাস যাচ্ছে এসপ্ল্যানেডের দিকে। এসপ্ল্যানেডে স্টপেজ আছে, পিক আপ হবে যাত্রীদের। আপনারা চাইলে ডানলপ থেকেও এই বাসে চড়তে পারেন। এসপ্ল্যানেড থেকে ডানলপ হয়ে দক্ষিণেশ্বর ব্রিজ পেরিয়ে ডানকুনি হয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে নেব। বলছি, ইতিপূর্বে কি আমি আর তুই কখনো এই চিত্তরঞ্জন অ্যাভিনিউতে এরকম বেশ হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে বাসে করে গেছি ভাই? এটা আলাদা একটা ফিলিং, গাড়ি করেই গেছি এরকম। তবে যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে 12টা 20-তে আমরা করুণাময়ী থেকে ছেড়েছি, এসপ্ল্যানেড পৌঁছাতেই 1 ঘন্টা লেগে যাবে। সে তো হবেই। মানে তারপর ডানলপ, তারপর দক্ষিণেশ্বর ব্রিজ পেরিয়ে ডানকুনি অবধি যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ অবধি শান্তি নেই। হ্যাঁ, ঠিক ঠিক। মানে এখানেই অনেকটা সময় চলে যাবে আর কি। বড় জানলা, চারদিক দেখছি, আশেপাশের যে পুরনো বিল্ডিংগুলো, হ্যাঁ, সেগুলো খুব ভালো করে বুঝতে পারছি। মানে এখানে দুদিকে অসংখ্য এরকম পুরনো বিল্ডিং আছে, যার আর্কিটেকচার খুব সুন্দর আর কি, হ্যাঁ। যেগুলো আমরা গাড়ি করে বা অন্য সময় গেলে খেয়াল করতে পারি না। আজ কিন্তু আমি খুব ভালো করে খেয়াল করছি এদিকে যে বাড়িগুলো পড়ছে। একটা কথা ঠিক, আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা, বিভিন্ন শহর ঘুরেছি, সেখানের ইতিহাস, ভূগোল সবকিছু নিয়ে চর্চা করেছি, আর্কিটেকচার নিয়ে চর্চা করেছি। আমাদের কলকাতা কিন্তু কম সুন্দর নয়, এবং কলকাতার একদম। বাড়ি ঘর দৌড়, তার যা ইতিহাস রয়েছে সেটাও কিন্তু সাংঘাতিক অ্যাট্রাকটিভ। শুধুমাত্র আমাদের একটাই দোষ, আমরা পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে পারি না, সেটাকে বরবাদ করে দিই, বাকিরা ধরে রাখতে পারে আর কি, এটাই। এখন ঘড়িতে দুপুর 1:20 আমরা এলাম এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে, মনুমেন্টের তলে। এখানে জাস্ট 10 মিনিটের একটা ব্রেক, কিছু যাত্রী উঠলেন। এর পরের ব্রেক হচ্ছে শক্তিগড়ে। তবে ডানলপ থেকে যদি কেউ উঠতে চান এই বাসে, তারা উঠতে পারবেন। ওয়াশরুম ইউজ করে এলি? হ্যাঁ, আর এখন ওয়াশরুমটা একদম ঝকঝকে তকতকে আর কি, একটা ব্যাপার আর কি, খুব সুন্দর। দেখে আয় যা একবার। জাস্ট 5 মিনিট দাঁড়ালো, এসপ্ল্যানেডে গাড়ি ছেড়ে দিল। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা মাঝে, এই হচ্ছে ওয়াশরুম। অনেক বাসে থাকে শেষে, আমরা যে পুরীতে গিয়েছিলাম সেখানে শেষে ছিল। এই হলো ওয়াশরুম। ওয়াও, এখন যা সিচুয়েশন তাতে 10-এ 10, কোনো স্মেল নেই, কোনো গন্ধ নেই। এখানে একটা আয়না রয়েছে, ছোট্ট একটা বেসিন, ঠিক ফ্লাইটে যেরকম হয় সেরকমই। এখানে টিস্যু পেপার রয়েছে, শ্যাম্পু রয়েছে, এই সাবান রয়েছে এখানে দেখুন, আর কমোড, এবং এখানে একটা হাতল রয়েছে, জেট স্প্রে আছে, আর এখানে বেসিনে জলও বেশ স্পিডে পড়ছে। অ্যাকচুয়ালি এই বাসের রুট হচ্ছে যেটা বললাম, করুণাময়ী থেকে এসপ্ল্যানেড, তারপর ডানলপ, তারপর নিবেদিতা সেতু পেরিয়ে দক্ষিণেশ্বরে ডানকুনি হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। কিন্তু আজকে দেরি হয়ে গেছে বলে আমাদের এই দ্বিতীয় হুগলি ব্রিজ সাঁতরাগাছি হয়ে কোনা এক্সপ্রেস ধরে যাচ্ছে। এটা কিন্তু নর্মাল রুট নয়। এই দেখুন, এখানে মোবাইল রাখার জন্য এই মোবাইল হোল্ডারটা রয়েছে, এটা বেশ দারুণ। 2টো র্যাপার দেওয়া হয়েছে। দ্বিতীয় হুগলি সেতু পেরুচ্ছি আমরা। গঙ্গায় কিন্তু চরম ব্যস্ততা, প্রচুর এখানে জলযান। ওরে বাবা, পুরো গঙ্গা ভরে রয়েছে তোরে। তাই তো দেখছি। এখন ঘড়িতে 2:25। ডানকুনি পেরিয়ে গেছি আমরা। স্ন্যাক্স দিয়ে গেল। স্ন্যাক্সে আছে একটা বিস্কুটের প্যাকেট, চকলেট কেক বা ওই জাতীয় কিছু, চানাচুর, আর এটা একটা চিট বাদাম, আর সেই সঙ্গে একটা টিস্যু পেপার আর ওয়েট টিস্যু এটাও রয়েছে। খেয়ে নি, খিদে খিদে পাচ্ছে। ঘড়িতে এখন ঠিক 3টে।
আমরা চলেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে। আজকে তো দেরি করে ছেড়েছে, নর্মাল টাইম হচ্ছে সকাল 9টা, যেটা বললাম একটু আগে। নর্মাল টাইমে যদি গাড়ি ছাড়তো তাহলে ফার্স্ট স্টপেজ লাঞ্চের জন্য দেয় ধানবাদ। তার আগে তো ডানলপ আর এসপ্ল্যানেড থেকে পিক আপ আছে, ডানকুনি থেকে পিক আপ আছে। আচ্ছা। কিন্তু আজকে যেহেতু দেরি করে ছেড়েছে 12টা 20-তে, ঠিক ছিল যে শক্তিগড়ে লাঞ্চের জন্য দাঁড়াবে, কিন্তু আমি এইমাত্র ক্যাপ্টেনের সঙ্গে কথা বললাম, উনি আর দাঁড়াতে চাইছেন না। বলছেন যদি আজকে এখন শক্তিগড়ে দাঁড়াই আরও দেরি হয়ে যাবে, তো আমরা তো স্ন্যাক্স দিয়েছি, তো আমরা আরেকটু পরে দাঁড় করা। হ্যাঁ ঠিকই আছে, মানে আরও কিছুক্ষণ আমরা চালিয়ে নিতে পারবো, ঠিক। তারপরে খিদে পাবে। কিন্তু ওই ধান ভাতে কি ভাত পাওয়া যায়? হ্যাঁ অবশ্যই। ধান যদি ভাত থাকে তাহলে ভাত করতে, মানে ধানই নেই তো ভাত করতে গেছে। এটা ঠিক, এটা আপনারা বলুন, ধান বাদে ভাত কি করে হবে? হ্যাঁ সেই তো, ধানই যখন বাদ দিয়ে দিয়েছে তো রুটি পাওয়া যায়, সেটা ঠিক আছে, সেই জন্য জিজ্ঞেস করলাম আর কি। ধান বাদ দিয়ে তো থামায়। ঘড়িতে ঠিক 4টে আমরা এসে দাঁড়ালাম বর্ধমানের রায় হোটেলে লাঞ্চের জন্য। এখানে দাঁড়ালো, তবে এটা কিন্তু রেগুলার রুটিনে থাকবে না, রেগুলার রুটিনে ধানবাদেই দাঁড়াবে। বছর 2 আগে যখন বাবা মাকে নিয়ে, শাশুড়ি মাকে নিয়ে পুরুলিয়া গিয়েছিলাম মুরুগুমা, তখন এখানে খেয়েছিলাম। এই হচ্ছে রয় হোটেল, খুব একটা ভালো নয়। ভাত তো প্রচুর দিয়ে দিয়েছে রে। হ্যাঁ যা ভাত দিয়েছে আমাদের খেতে অসুবিধেই হবে। আমরা সবজি ভাত নিয়েছি আর সঙ্গে অমলেট ভেজে দিতে বলেছি, ব্যাস। এই হচ্ছে লাঞ্চ আজকে। অনেক কিছু দিয়েছে, একটা পটলের তরকারি, আলু পটলের তরকারি, ডাল, ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, একটা শাক, আর এটা হচ্ছে এটা একটা মিক্সড ভেজ টাইপ। হ্যাঁ ওই ধরনের কিছু এটা হবে। আমাদের এত কিছু দরকার নেই, একটু ভাত আর ডাল হলেই হয়ে যাবে, আর একটা অমলেট খেয়ে নিই। তিয়াশা তার গোপালকে নিয়ে চলেছে বৃন্দাবন। এখান থেকে যাবে দিল্লি, আমাদের সঙ্গে দিল্লি অবধি, তারপর সেখান থেকে বৃন্দাবন। তিয়াশা আজকে প্রথম চালু হলো, হ্যাঁ আজকে কেমন লাগছে? আমি তো এসে জানলাম হ্যাঁ। যে আজকে প্রথম চালু হলো। আমার তো বেসিক্যালি এখনো পর্যন্ত খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। আর বাস জার্নিতেও আমার কিন্তু ফার্স্ট। আমি আচ্ছা। ট্রেন জার্নি করেছি, আপনার ভিডিও আমি দেখেছি, আমার মা বাপি প্রচুর দেখে। হ্যাঁ। আর সেটা দেখে দেখেই এক্সপিরিয়েন্স করে করে আমি ট্রেন জার্নিতে প্রচুর ঘুরেছি একা একা মা বাপির সাথে। ঠিক। আর ওকে সবসময় মোটামুটি আমার সাথে রাখি। আচ্ছা। আমার ওর সাথেই এখন যাওয়া বৃন্দাবন, ওর এই নিয়ে 4 বার বৃন্দাবন যাওয়া। ওরে বাবা। আমার কিন্তু এই শ্যামলী ট্যুর ট্রাভেলেন্সের সাথে আমি যে যাচ্ছি, ধরুন শ্যামলী বাসের সাথে আজকে ফার্স্ট টাইম, আর সমস্ত কিছু নতুন এক্সপিরিয়েন্স আমার খুব ভালো। বায়ো টয়লেট আছে, এটা জেনেও আমার খুব ভালো লাগছে। আমি সত্যি কথা এটা জানতাম না, দেখিও নি পড়িও নি, ওই একটা নিতে হয়, যেতে হবে, যাচ্ছি, কারণ আমার যাওয়াটা খুব এসেন্সিয়াল। হ্যাঁ একসাথে বাস চালাবে, আর আজকে আমার সাথে বসে পাশে বসে তুমি যাবে। দাঁড়া আমাকে বসিয়ে দিচ্ছি আমি। আমি বসি। বাহ। হ্যাঁ। না আমার পাটা একটু ফাঁকা করে দাও, বসতে পারে। হ্যাঁ। এবার চলো, গোপালকে সঙ্গে নিয়ে তুমি এবার আমাদের জার্নিটাও এগিয়ে শুরু চলো। হবে, হ্যাঁ। আর তুমিও যে চালাবে সেটা ভালো লাগবে। 4:35 বাজে বাস ছাড়লো। এখান থেকে বারাণসীর দূরত্ব হচ্ছে 565 কিলোমিটার, সময় লাগবে 11 ঘন্টা। মানে 4টে, রাত 2টো নাগাদ, 2:30 নাগাদ হয়তো পৌঁছাবো, 2:30 3টে, তার আগে নয়। রাতে আবার এক জায়গায় ডিনারের জন্য দাঁড়াবে কোথাও। তো অনেকটাই পথ, কিন্তু আরামদায়ক ব্যবস্থা। মানে এইভাবে সুন্দর হেলান দিয়ে হ্যাঁ প্রকৃতি দেখতে দেখতে, এসির হাওয়া খেতে খেতে দিব্যি চলে যাওয়া যাবে। জার্নি ভালো, জার্নি ভালো। তবে বাথরুমটা কিরকম থাকে আরো না ভালোই থাকবে, ভালোই থাকবে, এখনো চিন্তা নেই। পর্যন্ত। হ্যাঁ এখনো তো নতুন, আশা করি ভালো থাকবে। ভালো রাখাটা আমাদেরও দায়িত্ব, যারা প্যাসেঞ্জার তাদের আর কি বলছি। ঠিক, এটা একটা দারুণ ব্যাপার যে গোপালও আমাদের সঙ্গে চলেছে, তাই না? ভাড়ার ব্যাপারে বলে দিই, ভাড়া কিন্তু ডায়নামিক। কলকাতা থেকে নতুন দিল্লির ভাড়া শুরু হয় 2,500 টাকা থেকে, কলকাতা থেকে বেনারস ভাড়া 1400 টাকা থেকে শুরু, আর কলকাতা থেকে প্রয়াগরাজ ভাড়া 1800 টাকা থেকে শুরু। তবে দিল্লির ভাড়া মোটামুটিভাবে 2,500 থেকে 3,500-এর মধ্যে পেয়ে যাবেন। আরও একটা দুর্দান্ত খবর আছে, যদি আপনারা শ্যামলীবাস.com অথবা শ্যামলী বাসের যে অ্যাপ, মোবাইল অ্যাপ, সেখান থেকে টিকিট কাটেন, তাহলে 15% অবধি ছাড় পাবেন যদি আমাদের কুপন কোড ইউজ করেন EXS15। এটা যদি ব্যবহার করেন চেকআউটের সময়, তাহলে আপনি 15% কিন্তু টোটাল বিলে ছাড় পাবেন। অন দ্য স্ক্রিন আসছে EXS15। আমাদের তো মাস্ট সানগ্লাস লাগবে। ভেতরে কিন্তু সবাই বলে এসি গাড়ি,
কিন্তু যে ড্রাইভার অ্যাটেন্ডার আমরা যে সামনে বসি, রোদ্দুরটা পুরো এসে কিন্তু গায়ে লাগে পুরো একদম। আপনি কতদিন গাড়ি চালাচ্ছেন? আমি গাড়ি চালাচ্ছি হয়ে গেল মোটামুটি 25 বছর। 25 বছর। আর আপনি? আমার 5-7 বছর হলো। 5-7 বছর। ও অ্যাটেন্ডার, আচ্ছা। আর আমার যে পার্টনার আছে ও শুতে ও গেছে। রেস্টে গেছে। এই গাড়ি এই যে 9600 SLX মাইলেজ কত দেয়? 3.5 কিলোমিটার? আর একটু কম, আর একটু কম। 2.5 থেকে 3। আড়াই থেকে 3। আচ্ছা। আর ট্যাঙ্কি সাইজ 500 লিটার নাকি? 500 কম আছে এটা, ওকে। 480 এরকম। আমরা আবার তেল ভরবো কোথায়? আমরা তেল ভরবো বেনারস। আবার আপনার বেনারসে গিয়ে। বেনারসে গিয়ে বেনারস তেল পার করে। পৃথ্বীজিৎ মোটামুটি 180 ডিগ্রি হয়ে গেছে। হ্যাঁ একটু না বলে relax নিলে করছি হবে আর না। কি। হ্যাঁ, না ঘুমানো যাবে না, কিন্তু রিল্যাক্স করছে আর কি। আমরা দুর্গাপুরে পৌঁছে গেছি প্রায়। দুর্গাপুরে আবার কয়েকজন উঠবেন বাসে, সেখানে একটু দাঁড়াবে। দুর্গাপুর থেকেও আপনারা বাসে বোর্ড করতে পারেন, সেই সুবিধাও কিন্তু দুর্গাপুরের বাসিন্দারা পাবেন। নতুন দিল্লির কাশ্মীরি গেট বাস স্টপ থেকে এই বাস প্রত্যেক দিন ছাড়বে বিকেল 4টের সময়, আর বিধাননগরের করুণাময়ীতে এসে পৌঁছাবে পরের দিন বিকেল 3:40 5:20 আমরা এসে পৌঁছালাম দুর্গাপুর সিটি সেন্টারে। এখান থেকে কয়েকজন উঠবেন বাসে। ঘড়িতে 5:35 ছাড়লো দুর্গাপুর থেকে। আজকে অনেকটাই দেরি হলো, ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডেবল যে সকালে ওই ইনঅগরাল ফাংশন ছিল, সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল আর কি। কিন্তু নর্মাল দিনে যখন সকাল 9টায় ছাড়বে তখন এটা ঠিকই আছে, ঠিকঠাক সময়ে তখন বাস যাবে। ঘড়িতে 7:05 আমরা এখন ধানবাদের ওপর দিয়ে যাচ্ছি। আচ্ছা, এই গাড়িতে কিন্তু ধানবাদ থেকেও বোর্ড করা যাবে, এবং আপনি যদি দিল্লি থেকে ধানবাদে আসতে চান তাও করতে পারেন। এখানে হাইওয়ের উপরে আপনাকে দাঁড়াতে হবে। কোন দুটো জায়গা থেকে বোর্ডিং হবে ধানবাদে? গোবিন্দপুর, বরবাড্ডা। আচ্ছা, ধানবাদে দুটো জায়গা থেকে বোর্ডিং হবে, গোবিন্দপুর আর বরবাড্ডা। ঘড়িতে 10:35 আমরা এসে দাঁড়ালাম ঝাড়খণ্ডে এই হোটেলটাতে ডিনারের জন্য। এটা গয়ার থেকে খানিকটা আগে। হ্যালো, কিছু একটা ইন্টারন্যাশনাল নাম, PK ইন্টারন্যাশনাল হোটেল। বাস ভালোই চলেছে, মোটামুটি 6:30 থেকে আমরা একটু ঘুম লাগিয়েছিলাম কিছুক্ষণের জন্য। হ্যাঁ, তারপর আড্ডা মারতে মারতে চলে এলাম। তো স্মুথ রাইড, এখনো অবধি কোনো রকম কোনো অসুবিধাজনক কিছু হয়নি। তো আমাদের একটাই কথা দেখার, সেটা হচ্ছে টয়লেট এখনো অবধি ঠিক আছে। মেঝেতে হালকা একটা জলের আস্তরণ আছে, কিন্তু দুর্গন্ধ একেবারেই নেই, যেটা পুরীর বাসে ছিল সেটা এখানে নেই। চলুন দেখি কি খাওয়া পাওয়া যায়। আমাদের সঙ্গে আছেন আমাদের বাসের ক্যাপ্টেন দেবরাজ সাহা, খুব পপুলার মানুষ ফেসবুকে। আমি একজন নর্মাল ব্যক্তি, শ্যামলী পরিবহনের ক্যাপ্টেন। আপনাদের ভালোবাসার উপরওয়ালার আশীর্বাদে এগিয়ে যাচ্ছি এইভাবেই। আর দিল্লির পথে যাচ্ছিলাম, এখন বাজে রাত 11টা। আমি দাঁড়িয়েছি ঝাড়খণ্ডের PK ইন্টারন্যাশনাল হোটেলে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে। টয়লেট যে জলটা, সেই জলটা আমরা ভরে নিলাম 100 লিটারের, যেহেতু এখানে জল ভরতে হয়, সেই জলটাও ভরে নিলাম। বাথরুমটাও একটু ওয়াশ হয়ে গেল। তো আমরা এখন সবাই এখানে খাওয়া দাওয়া করব, তারপরে আবার এগাবো দিল্লির দিকে। তো আপনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। 140 টাকা করে ডাল মাখানি আর 20 টাকা করে রুটি, তাই খেয়ে নিচ্ছি। এই আজকে দিন। রাত্রিবেলার আমিষ খেয়ে লাভ নেই আজকে, বাথরুমের সমস্যা আছে আর কি একটু, সেই জন্য ভাই ডাল রুটিই খাই। ডাল রুটির উপর দিয়ে চালিয়ে। হ্যাঁ, একদম চালিয়ে। আমরা কলকাতা থেকে মোটামুটিভাবে 411 কিলোমিটার এসেছি, মানে এখনও 1040 কিলোমিটার বাকি, বুঝেছিস? অল্প পথই এসেছি এতক্ষণে আর কি। স্বাভাবিক, কারণ এই ঝাড়খণ্ডে ঢোকার পরে প্রচণ্ড জ্যাম ছিল, অনেক অনেক জায়গা- ডাইভারশন। অনেক আচ্ছা, যাই হোক, জায়গা- এখান থেকে গয়া হচ্ছে জাস্ট 80 কিলোমিটার, বেনারস হচ্ছে 350 কিলোমিটার। বেনারস এখান থেকে আরও 5 ঘন্টা লাগবে, মানে 1000 কিলোমিটার যেতে 5 5 10
11 ঘন্টা তো 12 ঘন্টা আরও লাগবে। এখন বাজে রাত 11টা, কাল 11টা থেকে 12টা বা 12টার আশেপাশে কোনো একটা সময় গিয়ে আমরা পৌঁছাবো। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। সকালে তো ব্রেকফাস্টে আবার একটা হল্ট দেবে, ভোরবেলা একটা হল্ট দেবে, তারপর আবার ব্রেকফাস্টে বলে দেবে। তো যাই হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এখানে খাওয়াটা মোটামুটি ছিল, রুটিটা ভালো ছিল, কিন্তু ডাল মাখানি বলে যেটা দিল সেটা আদপেই ডাল মাখানি নয়, তাই না পৃথ্বীজি? হ্যাঁ, মানে ডালের একটা ঘোটালা কিছু দিয়েছে, হ্যাঁ, এবার ওই ডাল ঘোটালা, হ্যাঁ, মিক্সড ডাল আর কি, যাই হোক। মিলিয়ে দিয়েছে আর কি। মানে ডাল মাখানি ওটা নয়। তো ভালোই, জার্নি কিন্তু স্মুথ, জার্নিতে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো ঝাঁকুনি নেই, রাস্তা ভালো এবং ভলভো, ইঞ্জিন তো পেছনে, কোনো সাউন্ড নেই, আর খুব স্মুথ জার্নি হচ্ছে। আর এখন আমরা উঠে তেরে ঘুমাবো, কাল ভোর থেকে আবার ক্যামেরা অন করব। মহামতি পৃথ্বীজিৎ এখন ধ্যানরত, তারা চলে আসতে পারেন বাবা পৃথ্বীজিতানন্দের কাছে। এসব বলে আমার ধ্যানটা ভগ্ন করছিস? তাহলে তোরা ধ্যানের মূল্যটা কি? এইটুকুতেই ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছিস? হ্যাঁ, সেটাই। আমরা যা খুশি করব, কিন্তু আমার তাণ্ডব নাচবো, তো ধ্যান ভাঙলে হবে না। মুদ্রাটা দেখুন একদম, ও মুদ্রাটা ঠিক হয়নি কিন্তু। দরকার নেই, হ্যাঁ? আমি যেটা করি সেটাই ঠিক। বুঝে দেখুন, শিষ্যার ঢল নেমে যাবে এবার। হ্যাঁ, আমরা ভাবছি এটা করব। পৃথ্বীজিৎকে এবার বাবা পৃথ্বীজিৎ রূপে দেখবেন আপনারা। আমরা একটা আশ্রম করব, হ্যাঁ, বাবা পৃথ্বীজিতানন্দের আশ্রম। দেখুন, আমাদের দেশে ব্যবসা সবচেয়ে ভালো, মানুন আর নাই মানুন। হ্যাঁ পৃথ্বীজিৎ, ঠিক কিনা? ধর্ম নিয়ে ব্যবসা করলে সেই ব্যবসা সবচেয়ে প্রফিটেবল, ইনভেস্টমেন্ট কম, জটিলতা কম, কিন্তু ইতিহাস প্রমাণ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, মানে আসলে যারা প্রকৃত ধার্মিক তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, যারা প্রকৃত ভগবান বিশ্বাসী তারা ভগবান নিয়ে ব্যবসা করে না। এটুকুই আমার বলার, মানে ভগবান মানে তুই বলতে চাইছিস, আল্লাহ হোক, গড হোক, যে নামেই রাখুক আর কি, হ্যাঁ নাস্তিক না হলে এটা নিয়ে ব্যবসা করা যায় না। ঠিক, মহামূল্যবান কথা কিন্তু। কারণ আমি নিজে পুরীর মন্দিরের গর্ভগৃহে এক পান্ডাকে এক কোণায় থুকতে দেখেছি। বিশ্বাস করবেন কি না জানি না, কিন্তু এটা লিটারেলি, এটা ফ্যাক্ট। পুরীর মন্দিরের যে রান্নাঘর, অত পবিত্র রান্নাঘর, জগৎ বিখ্যাত রান্নাঘর, তার পাশে বেরিয়ে পান্ডাগুলো হিসু করে, বুঝতে পারছি? হ্যাঁ, ওই ড্রেনের মধ্যে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে। এবার ডিনাই করে দেখাক, আমার এগেনস্টে কেস করুন, আমি লড়বো। এখন তো মানে কি আর বলবো, ভেতরে তো ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না। হ্যাঁ, মানে আপনারাও অনেকে এর সাক্ষী। এবং গর্ভগৃহের কোণায় পানের মানে ওই গুটখার পিক ফেলতে দেখেছি এক পান্ডাকে। হ্যাঁ, মানে ম্যাক্সিমামই যখন ওই ধর্মটা একটা ব্যবসায় পরিণত হয়েছে, যে ধরনের কাজকর্ম ভগবানের নাম করে করা হয়, এগুলো অবশ্যই ভগবান অনুমোদন করেন না। এবং ভগবানের উপর যদি সত্যি শ্রদ্ধা, বিশ্বাস, ভয় থাকে, তাহলে এই ধরনের কাজও করা যায় না। তার মানে তুই বলতে চাইছিস আমাদের দেশে অধার্মিকের সংখ্যা বেশি? আমাদের দেশে না, পৃথিবীতে আমি বললাম, পৃথিবী, আমি সব ধর্মের কথা বলছি। মানে আমি হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব ধর্মের কথাই। মানে বেসিকটা কিন্তু টাকা, বেসিকটা কিন্তু টাকা আর কি। হ্যাঁ, তো আমি আগেও বলেছি আর কি, সব জায়গাতেই তাই, যে তুমি পাপ টাপ করো, তোমার পাপ মূল্যর বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে যাই হোক, তুমি ক্ষমা পেয়ে যাবে। ঈশ্বরের একজন স্বঘোষিত প্রতিনিধি যারা আছেন আর কি, হ্যাঁ, তারা বসে আছেন সেই সব দায়িত্ব নিয়ে। ঠিক। কিন্তু যুগে যুগে তো ভালো মানুষে এসেছেন, ভালো মানুষ, স্বামী বিবেকানন্দ এসেছেন, অবশ্যই অবশ্যই দেব এসেছেন, অবশ্যই, এবং শ্রী চৈতন্য দেব এসেছেন, লালন শাহী এসেছেন, অবশ্যই অবশ্যই এসছে। লালন সাহেবকে এদের মাঝখানে আবার ঘুরিয়ে ফেললে চলবে না, তার ব্যাপারটা আলাদা। মানে তারা তো মন্দির, মসজিদ বা চার্চ খুলে বসে লালন সাহেব কিছু করেননি, কেননা ওই যে ধর্ম, বাউল ধর্ম বা সহজিয়ামত, তার মধ্যে যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর বসবাস করেন আর কি। ঠিক। এবং আমাদের মধ্যেই সাদা আছে, আমাদের মধ্যেই কালো আছে। নিরন্তর আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে কালোর অংশটাকে কতটা কমানো যায়, সাদা অংশটাকে কতটা বাড়ানো যায়, সেটাই হচ্ছে প্র্যাকটিস।
যাই হোক, এই নিয়ে কথা বলতে গেলে না রাত খাবার হয়ে যাবে। তবে যে কথাগুলো বললাম, যে ঘটনাগুলো বললাম, একটু ভাববেন। অনেকেই হয়তো আবার বিরূপ কমেন্টও করুন। আবার অনেকে আপনাদের যারা সত্যি সত্যি এই নিয়ে গভীরে ভাবনা চিন্তা করেন, তারাও প্লিজ কমেন্ট করবেন, আমরাও ঋদ্ধ হব অবশ্যই আপনাদের অবশ্যই মতামতে। অবশ্যই মতামত যদি মানে সুস্থ মতামতের আদান প্রদান যদি না হয়, তাহলে তো একটা সুস্থ সমাজ কখনো গড়ে উঠতে পারে না। এই জন্যই ভারতবর্ষ কিন্তু ছিল তর্কের ক্ষেত্র। হ্যাঁ, আজকে শঙ্করাচার্য বেনারসে এসে সবচেয়ে বড় তার্কিককে পরাজিত করে হ্যাঁ, তারপর সে তার নিজের মতটাকে প্রতিষ্ঠা করেছিল। ঠিক। তার জন্য কিন্তু শঙ্করাচার্যকে কেউ প্রাণের থ্রেট দেয়নি। না, সে তো অবশ্যই। অষ্টবক্র সে তর্কের মাধ্যমে তার পিতার প্রতি যে অবিচার হয়েছিল তার বদলা নিয়েছিল, তর্ক করে হারিয়ে। এবং পরবর্তীকালে আমাদের শ্রী চৈতন্যদেব তিনিও কিন্তু বিরাট তার্কিক ছিলেন। বিরাট তার্কিক ছিলেন। সেটাই না, সেটা হওয়া উচিত। মানে সবটাই আমাদের জনপ্রিয় টিভি চ্যানেলের বিতর্ক সভার মতো না আর কি, যে যার মতো ওই 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 করে চিল্লাচ্ছে, ওটা বিতর্ক সভা না মাছের বাজার। সেগুলো পাবলিক ভালো হয়তো খায়, আমি এই খায় কথাটা ইউজ করলাম। পাবলিক তো হ্যাঁ, সেই জন্যই হয়তো খায় ব্যাপারটা বলেই চলে। চলছে না, ঘন্টাখানেক সঙ্গে চুমন। না, হ্যাঁ, আমি চুমন বলেছি, সুতরাং কেস করলে আমি কেস খাবো না। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, এখন ঘুমাই, টাটা। বাস ছাড়বে একটু পরে। আচ্ছা, ছাড়ার পরে একটুখানি দেখাবো আপনাদের রাস্তাটা কীরকম, তারপর ঘুমাবো। 6:35 বাজে। দারুণ ঘুমিয়েছি আমরা, কোনো অসুবিধে হয়নি। গাড়ি দাঁড়ালো, তারপর ঘুম ভাঙলো। এই জায়গাটায় গাড়ি দাঁড়িয়েছে, ওই হচ্ছে হাইওয়ে, তার পাশে এখানে দাঁড়ালো ওয়াশরুমের জন্য। 20 মিনিটের ব্রেক। পুরো রাউন্ডটা নিয়ে, তাই? পুরো রাউন্ডটা খুব ভালো। এই যে রেস্টুরেন্ট যেগুলো বানায় না আদানি গ্রুপের, তো হ্যাঁ, বেটার। তুমি আমাদের বেঙ্গলে কোনো মানে এরকম নেই, এত সুন্দর জায়গা। ওকে। রেস্টরুমগুলো খুব সুন্দর না, পরিষ্কার পরিচ্ছন্ন। এসি রুম আছে, সব কিছু আছে, সম্পূর্ণ। এখানে দেখি এটা বলছে আদানিরা বানিয়েছে এটা, এই জায়গাটা। এসি ওয়েটিং রুম আছে, প্লাস ওয়াশরুম রয়েছে। গুড মর্নিং। এদিকে টয়লেট রয়েছে, চাও পাওয়া যাবে। যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছি এখান থেকে নতুন দিল্লি আরও 600 কিলোমিটার, মানে Black tea, হ্যাঁ, Black 8 tea। ঘন্টা আরও Black লাগবে tea। এখান থেকে। এখন ঘড়িতে 6:40। তাহলে এবার বুঝে দেখুন, বেলা 3টে হয়ে যাবে হয়তো, যদি না জ্যাম থাকে। মানে এখনও অনেকটাই পথ বাকি। সূর্যকে মনে হচ্ছে কেউ মোম দিয়ে লেপে দিয়েছে। এখান থেকে আর খানিকটা গেলে রায়বেরির দিকে, তবে রায়বেরির দিক ডান দিকে পড়বে। আর এই রাস্তার বাদিকে কানপুর, ডান দিকে ওপর দিকে লখনৌ। এখানে সমস্যা হচ্ছে সবই ইংলিশ স্টাইল টয়লেট, ল্যাট্রিন, কিন্তু কোনো কমোডে কোনো সিট নেই। আমরা বিস্কুট কিনে নিয়েছি, চানাচুর কিনে নিয়েছি, ওই দিয়ে কাটিয়ে দেবো। এখানে পুরি পাওয়া যাচ্ছে, এখন আর খেতে ইচ্ছে করছে না। বাস জার্নির ভাই এই একটা সমস্যা, হ্যাঁ, টয়লেটটা সকালবেলা তো পাবেই। না, গাড়ির টয়লেটটা কিন্তু বেশ ভালো। গাড়ির টয়লেটটা তো ভালো আছে, কিন্তু সেটা যেহেতু বড় টয়লেটটা করা যাবে না, সকালবেলা সবাই সেটাই করতে চাইবে, এটাই স্বাভাবিক। এই একটা ব্যাপার, মানে যেহেতু আমাদের ভারতবর্ষে অধিকাংশ লোক টয়লেটের ব্যবহারটা শেখেনি। হ্যাঁ, না, এখানে যে কেয়ারটেকাররা যখন বললো সিট নেই কেন, হুম, বলছে সিট থা পেহলে, সব তোড় দিয়া। হ্যাঁ, তোর দিও। ট্যাপ যেটা বেসিনের ওপরে যে ট্যাপ থাকে, সেটাও নাকি খুলে নিয়ে চলে গেছে, এরকমও হয়েছে। তো তারপর সিটের ব্যবহার অধিকাংশ লোক জানেন না, তো সেই জন্য হয় সমস্যা। আরে এখানে বাংলা স্টাইলের টয়লেট করতেই পারতো, ইংলিশ স্টাইল, এই করতে পারতো, আমাদের হ্যাঁ। ইন্ডিয়ান স্টাইল, হ্যাঁ, সেরকম করতে তাহলেই পারতো। ঠিক ছিল। ওই বয়স্কদের যে অসুবিধার কথা ভেবেই হয়তো, না, দুটো ওরকম দুটো এরকম, তাহলে ভালো হতো আর কি। হ্যাঁ, আর ব্যাপারটা কি আর কি, করা যাবে, মাঝে মাঝেই পরিষ্কার করা উচিত। মেনটেনেন্সটা আসল দরকার আর কি, যেটা এখানে নেই। যেটা এখানে নেই আর কি। তো এই দিক দিয়ে ভাবতে গেলে না, ওই জল, বাথরুমের জলের ব্যবহার আর সিটের ব্যবহার, টয়লেটের ব্যবহার, এগুলো মানে ছোটোবেলা থেকে আমার মনে হয় প্রাইমারি সেকশানে স্কুলগুলোতে ইনক্লুড করা উচিত। সবই এই যে আমাদের স্বচ্ছতার সম্বন্ধে যে ধারণা, জ্ঞান, স্বাধীনতার এত বছর পরেও লোককে বলতে হচ্ছে,
এগুলো কিন্তু থাকা উচিত। আপনারা কি মনে করেন যে প্রাইমারি স্কুলে এটা কেন শেখানো হবে না, সরকারি স্কুলেও? হ্যাঁ, ছোটবেলা মানে এগুলো ইনক্লুড করা উচিত, পরিবেশ শিক্ষা থেকে শুরু করে এটা খুব প্রয়োজনীয় জিনিস আর কি। ঠিক। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, আকাশে মেঘ আছে। দিল্লি পৌঁছে হয়তো আরামদায়ক ওয়েদারই হবে। এনারা আমাদেরকে আলুর পরোটা বানিয়ে দিল, একদম গরম গরম আলুর পরোটা, দই আর চাটনি দিয়ে। এটা রানার উদ্যোগ, তাই তো না? দেবরাজের উদ্যোগ। কে করলো এটা? আমাদের সবার দারুণ উদ্যোগ করেছো এটা। ওই পুরীর থেকে এটা ফাটাফাটি। সকালের যে এই টিফিনটা দুর্দান্ত। এখানে একটু আলু পরোটা, তার সাথে টক দই আছে, একটু আচার আছে, হ্যাঁ, আর আরেকটা চাটনিও আছে। একদম দারুণ খাওয়া এটা। মানে ওই পুরীটার থেকে এটা শতগুণে ভালো। হ্যাঁ, খেয়ে নি। দেবরাজ যা বলছে, গাড়ি এখন ক্রুজ কন্ট্রোল চালাচ্ছে। এই দেখুন, ওর পা নেই অ্যাক্সেলারেটরে, পা নেই। পা আমার ভেতর দিকে ঘুরিয়ে রেখেছি। আচ্ছা, একদম আরাম করে বসেছি আমি। একদম এভাবেই চলবে, তাই তো? এইভাবেই চলবে। যেহেতু আমার 80-তে চলছে, তাই আমি এই লেন ধরে যাচ্ছি। আচ্ছা, কিন্তু এই রোড হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকলসের জন্য 100, আর ছোট গাড়ির জন্য হচ্ছে 120। আচ্ছা। কিন্তু আমি তাই 80-তে লেখা যাচ্ছি, আছে। যদি 100-তে যাই তাহলে ওই রোডে যাব। হ্যাঁ। আর যারা 100-র উপরে পিক আপ থাকবে তারা তারা ওই রাস্তাটা দিয়ে যাবে। আরেকটা ভালো সব থেকে জিনিস ধরে রাখুন, কোনো ড্রাইভার ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ, তখন এই সাদা হোয়াইট দাগটা ও আচ্ছা আচ্ছা তার ঘুম ভেঙে যাবে ফট করে, হ্যাঁ। সে আবার গাড়ি নিয়ে নেবে। আচ্ছা। এটা শুধু বাঁদিকে না, এটা ডান দিকেও হতে পারে। হ্যাঁ, দুদিকে এটা এখন করা আছে। রাস্তাটা ফাঁকা আছে, আমি দেখাতে সুবিধা হচ্ছে। এই রাস্তায় গাড়ি থাকেই না, একদমই গাড়ি দেখতে পাচ্ছেন না আপনি। গঙ্গা এক্সপ্রেস হয়ে তো এরকম ডান দিকেও হতে পারে এটা, রাইট। তখনই সঙ্গে সঙ্গে এই যে সাদা দাগটা করা আছে ডান দিকে এবং বাদিকে, তার উপরেই এই কার্ভিং করা আছে, যাতে টায়ার ওর উপর উঠলেই এই আওয়াজটা হবে। রাস্তায় কত কিছু রয়েছে যেগুলো আমরা অনেক কিছু জানি না, তাই না? এই যে এখানে বোর্ড দেওয়াই রয়েছে হ্যাঁ। যে প্যাসেঞ্জার ভেহিকেলস বা ছোট গাড়ি কত পিক আপে যেতে পারবে। এই দেখুন 100, 120। এই ও, দেখুন ময়ূর আছে রাস্তায়। এই দেখুন প্রচুর ময়ূর দেখতে পারবেন আপনারা। এই হ্যাঁ। রোডে প্রচুর ময়ূর দেখতে পারবেন। প্রয়াগরাজের পর আমরা যাচ্ছি এখন গঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে। নতুন তৈরি হওয়া এই গঙ্গা এক্সপ্রেসওয়ে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 10, যা প্রয়াগরাজ থেকে মেরাট অবধি বিস্তৃত। আর আমরা মেরাটে যাব না, মেরাট একটু উত্তর দিকে। খানিক যাওয়ার পরে এখানে যেখানে রয়েছি, যেখানে লাঞ্চ করলাম আমরা, সেখান থেকে খানিক গিয়ে আমরা সোজা চলে যাব গাজিয়াবাদকে বাইপাস করে সোজা নতুন দিল্লি। আমরা এখন পেরুচ্ছি গঙ্গা নদী। জয় মা গঙ্গা। এখানে জল দেখা যায় না, আমার মনে হয় হরিদ্বার ওইদিকে পুরো গঙ্গায় মনে হয় জল আছে, তাই এই জায়গাটাতে পুরো জল, গঙ্গার জলটা দেখা যাচ্ছে। এখানটায় শুকনোই থাকে। বাহ, জয় গঙ্গা মা। আজকে রথযাত্রা, সেই কারণেই হয়তো এখানটায় জল দেখতে পাচ্ছি। ঘড়িতে এখন 2:35। দিল্লি এখান থেকে আরও 83 কিলোমিটার, মোটামুটি আরও ঘন্টা দেড়েক তো লাগবে, কারণ এরপরে নয়ডা যেই ছাড়িয়ে যাব সেখানে জ্যাম পাবো, তো ঘন্টা দেড়েক আরও সময় লাগবে। এখানে দাঁড় করালো লাঞ্চের জন্য। এই হচ্ছে রেস্তোরাঁ, সূর্য শিব ধাবা। দেখি কি পাওয়া যায়। আমাদের মোটামুটি আর খাওয়া দাওয়ার কোনো ইচ্ছে নেই। কি পাওয়া যাচ্ছে এখানে? তোমার গোপালকে এখানে বসিয়ে দিয়েছো? বাহ, দেখি কি পাওয়া যায়। আমরা 1 মিনিটেই আছি। ডাল মাখানি আর রুটি, আর বেশি কিছু সাহস করছি না। তবে ঘুমিয়ে ঘুমিয়ে আরামেই যাচ্ছি, এমন কিছু একটা যে স্ট্রেস হচ্ছে তা কিন্তু নয়।
ডাল মাখানিটা ভালো করেছে। গতকাল রাতে ছিল ডাল ঘোটালা, আজকেরটা ভালো। আজকেরটা ডাল মাখানির মতোই হয়েছে না? হ্যাঁ, একদম ডাল মাখানি। হ্যাঁ, এটা ভালো রেস্টুরেন্ট আগেরটার থেকে, এটা বোঝা যাচ্ছে কালকে যেটা খেয়েছি। ঠিক ভালো। এখানে ডাল মাখানির দাম নিল 260 টাকা, আর তন্দুরি রুটি হচ্ছে 25 টাকা করে, আর জল 20 টাকা। সব মিলিয়ে বিল হচ্ছে ট্যাক্স সহ 400 টাকা। ঘড়িতে 5:10 আমরা দিল্লি ঢুকে গেছি। কাশ্মীরি গেট আর খানিকটাই, মনে হয় আর 6-7 কিলোমিটার, তাই তো দেবরাজ? মানে 5:05 তার মধ্যেই ঢুকে যাব। একটু বেশি সময় লাগলো, কারণ হচ্ছে এটা প্রথম রান কলকাতা থেকে দিল্লি সরাসরি বাস যাত্রা শ্যামলী। আজকে সকালে আবার করুণাময়ী থেকে বাস রওনা দিয়ে দিয়েছে ঠিক সকাল 9টায়। মোটামুটি 23 থেকে 24 ঘন্টাই লাগবে। প্রথম রান বলে এই ফার্স্ট জার্নিতে একটু বেশি সময় লাগলো, কিন্তু সেটা বাকি জার্নিগুলোতে কিন্তু হবে না। সেক্ষেত্রে ওই 23 থেকে 24 ঘন্টা, ওটাই হচ্ছে টাইম লিমিট। তার মধ্যেই চলে আসবে বাস দিল্লিতে। চলো টাটা, থ্যাংক ইউ সো মাচ। দয়া করে এটা রিটার্ন দিবেন। একদম দিয়ে দেবো। দারুণ দারুণ কাটলো। পৌঁছে গেলাম আইএসবিটি কাশ্মীরি গেট। দেবরাজ টাটা, ভালো থেকো। ভালো, আমার দেখা হবে। নিশ্চয়ই আবার দেখা হবে। খুব সুন্দর। আবার দেখা হবে, একদম দেখা হবে। ভালো থেকো। ঠিক, হ্যাঁ। কেমন লাগলো এই বাস জার্নি প্লিজ কমেন্ট করে জানাবেন। একটু বেশি সময় লাগলো, 29 ঘন্টা প্রায়, কিন্তু সঠিক সময় সেটা হচ্ছে 23 থেকে 24 ঘন্টা। আজকে ফার্স্ট রান বলে সময় বেশি লাগলো, কিন্তু আমি কথা বললাম সবার সঙ্গে এবং শ্যামলী পরিবহনের অধিকর্তাদের সঙ্গেও, বলছেন যে আমরা 24 ঘন্টার মধ্যেই দিল্লিতে ঢুকিয়ে দেবো। তো যাই হোক, দারুণ সুন্দর একটা জার্নি হলো। হ্যাঁ, মানে জার্নিটা আরামদায়ক ছিল। আরামদায়ক ছিল, এ ব্যাপারে কোনো কথা নেই। আর যেটা সবচেয়ে বেশি করে উল্লেখ করব, টয়লেটের কোনো দুর্গন্ধ নেই। টয়লেট কিন্তু এই পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মাঝে দুবার টয়লেট ক্লিন করেছে, জল ভরেছে। সুতরাং আপনাদের টয়লেট নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু হবে না। কেমন লাগলো প্লিজ আবারও বলছি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্পে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গায় নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। টাটা টাটা। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজি, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলো মেট্রো ধরি, চলো। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বী।